আমাকে অভিষেক বাবুর অফিসে ডাকা হলো, 3-4 ঘন্টা বসিয়ে রেখে সুমিত এসে বললো, দাদা আপনি একটু বেশি লাফালাফি করছেন, আপনি কেসটা উইথড্র করে নেন, আপনার বিষয়টা আমি দেখছি। সুমিত কোথায় আছে একটু বলবেন? হ্যাঁ জানি তো কোথায় আছে, মাটির তলায় পোতা আছে। অনেকেই আমরা আশঙ্কা করছিলাম, আমরা যারা গ্রাউন্ড লেভেলে কাজ করি, কিন্তু চারজন আমায় জিজ্ঞাসা করলেন, আচ্ছা ও খুন হয়ে যায়নি তো? মানে এই যে খুন হয়ে যায়নি তো, এটার পেছনে কারণ হচ্ছে যে ও খুন হয়ে গেলে অনেক কিছু ধামাচাপা পড়ে যেতে পারে। সুমিত রায় আমার ব্যাকড্রপে দেখছেন, ডিটেল রয়েছে তার। কুখ্যাত কেম্যান আইল্যান্ডস, ভানুয়াতু দ্বীপরাষ্ট্র। সুমিত রায় কোথায়? নাকি শহরেই তিনি আত্মগোপন করেছেন? নেপালে পালানোর আগে দেবরাজ তিনি ধরা পড়ে গেলেন। সুমিতের নাগাল কিন্তু পুলিশ এখনো পাচ্ছে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত কি তাহলে খুন হয়েছেন? না, এ প্রশ্ন আমি করছি না। রাজ্যের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের আশঙ্কা তেমনটাই, সুমিত খুন হয়ে যাননি তো? অনেকেই আমরা আশঙ্কা করছিলাম, আমরা যারা গ্রাউন্ড লেভেলে কাজ করি, কিন্তু চারজন আমায় জিজ্ঞাসা করলেন, আচ্ছা ও খুন হয়ে যায়নি তো? মানে এই যে খুন হয়ে যায়নি তো, এটার পেছনে কারণ হচ্ছে যে ও খুন হয়ে গেলে অনেক কিছু ধামাচাপা পড়ে যেতে পারে। শুনলেন ঋতব্রতর কথা, ইঙ্গিতটা বুঝতেই পারছেন কি ধামাচাপা পড়ার কথা তিনি বলছেন। বীরভূমের কোটিপতি পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের সঙ্গে সুমিত কানেকশন, চাকরি দুর্নীতি সেখানেও সুমিত, শালবনির জমি কেলেঙ্কারিতে অভিষেকের ছায়াসঙ্গী এই সুমিতের নাম জড়িয়েছে। অভিষেকের ক্যাম্যাক স্ট্রিটের অফিসে বসেই কি একের পর এক দুর্নীতিতে নিজেকে তিনি জড়িয়ে ফেলেন, প্রভাব খাটান। সুমিতের বিরুদ্ধে থাকা দুটি মামলার তদন্তভার আজ অফিসিয়ালি সিআইডি পেয়েছে। সিআইডির একটি টিম সন্ধ্যায় সুমিতের বাড়িতে গিয়ে কড়া নেড়েছে। সুমিত কোথায়? হাতে গ্রেফতারি পরোয়ানা। কদিন আগে পুলিশের একটি টিম এই সুমিতের ঠিকানায় গিয়েছিল। সুমিতের মা সেদিন কি বলেছিলেন একবার শুনুন। সুমিত কোথায় আছে একটু বলবেন? হ্যাঁ জানি তো কোথায় আছে, মাটির তলায় পোতা আছে, মাটির তলায় পোতা আছে, মাটির তলায় পোতা আছে। সুমিতের মা সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলছেন ছেলে মাটির তলায় পোঁতা আছে। সুমিতের মাও কি তাহলে মনে করেন ছেলে খুন হয়ে গিয়েছেন, নাকি এটা তিনি বিরক্তিতে বলে উঠলেন? 13ই জুন থেকে পুলিশ অভিষেকের পিএ এই আত্মসহায়ক সুমিতকে খুঁজছে। ওই দিন মধ্যরাতে অভিষেকের কালীঘাটের বাড়িতেও পৌঁছে গিয়েছিল শালবনী থানার পুলিশ। ফোনের লোকেশন ট্র্যাক করে গিয়েও সুমিতকে শেষ পর্যন্ত পুলিশ সেদিন হাতের নাগালে পায়নি। 13ই জুন থেকে আজ মানে 4 অগস্ট, মাঝের এই সময়টাতে একাধিকবার পুলিশ এই সুমিত রায়ের বাড়িতে হানা দিয়েছে। তাতেই কি সুমিতের মা মানে এতবার বাড়িতে পুলিশ, কোথায় সুমিত কোথায় সুমিত, সেই কারণেই কি তিনি মেজাজ হারিয়ে ফেলছেন? সুমিতের মা তিনি বিশ্বাস করেন ছেলে নির্দোষ, তাকে ফাঁসানো হয়েছে। কে ফাঁসাচ্ছেন? বিজেপির রাজনৈতিক চক্রান্তের কথা বলছেন কি তিনি, নাকি যার ছায়াসঙ্গী হয়ে সুমিত কাজ করে এসেছেন বা করছেন তিনি? এটা জানা নেই, কিন্তু তিনি তা মনে করেন তার ছেলে নাকি নির্দোষ। ঋতব্রতর ইঙ্গিতটা আশা করি এবার আপনারা কিছুটা হলেও বুঝতে পারলেন। সুমিত খুন হলে কে বেঁচে যাবেন? সুমিত রায় যদি কান হয় তাহলে মাথাকে, সেই মাথা অবধি পৌঁছতেই কি তাহলে রাজ্য পুলিশের গোয়েন্দা টিম এবার নেমে পড়েছে, একেবারে কড়াভাবে নেমে পড়েছে? অনেকেই আমরা আশঙ্কা করছিলাম, আমরা যারা গ্রাউন্ড লেভেলে কাজ করি, কিন্তু চারজন আমায় জিজ্ঞাসা করলেন, আচ্ছা ও খুন হয়ে যায়নি তো? খুন হয়ে গেলে অনেক কিছু ধামাচাপা পড়ে যেতে পারে। মাটির তলায় পোতা আছে। আমি শার্লক হোমস নই, সরি। সুমিত কি বাড়িতে আছেন? সুমিত বাবু বাড়িতে আছেন? দেখো জানেন না সুমিত জানেন না, সুমিতকে তো কি করবে কত কিছু বলছে। মুখ্যমন্ত্রী কার বিরুদ্ধে কাকে লাগাবেন, সিআইডিকে লাগাবেন বা এনফোর্সমেন্টকে লাগাবেন,
সম্পূর্ণভাবেই প্রশাসনের ব্যাপার। ছেলে পালিয়ে গেল কেন? পুরো ফেক, আমার ছেলে ওরকম না, পুরো ফেক ঘটনা, সাজানো হয়েছে, ওকে জালে ফাঁসানো হচ্ছে, আমার ছেলে ওরকম না। অভিষেক বাবুর পিএ সুমিত রায়ের ব্যাপারে আমরা সবাই শুনেছি, যত ডিলিংস, যত কুকীর্তি, যত অভিষেক ব্যানার্জি আমাদের যুবরাজের হয়ে সুমন বাবুই করতেন। এখন হাইকোর্ট যে এখন ওনাকে তো পাওয়া যায়নি এখনো, তো হাইকোর্ট বলেছেন একটা কেসে জামিন খারিজ, আরেকটা কেসে জামিন হয়েছে, কিন্তু 10 দিনের মধ্যে হাজিরা দিতে হবে। এবার যেহেতু মানে এটা আশা করা যায় তিনি হাজিরা দেবেন। সুমিতের বিরুদ্ধে অজস্র অভিযোগের মধ্যে একটা অভিযোগ তোলাবাজি, এক্সটর্শন। বঙ্গ রাজনীতির রোগ এটা বলা যায়, ব্যাপক রোগ, যে রোগ রাজনৈতিক পালাবদলের পরেও নাকি সারছে না। স্বয়ং বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেছেন এটা। তিনি সতর্ক করে কি বলেছিলেন মনে আছে আপনাদের? বিজেপি কর্মীরা না শুধরোলে ডিমের অভিমুখ বদলাতে সময় লাগবে না। বুঝলেন ইঙ্গিতটা কি? না, সে সময় কিন্তু খুব একটা বেশি লাগেও নি। গতকালই আপনাদের আমি দেখিয়েছি কোচবিহারের শীতলকুচিতে বিজেপি নেতাদের উপর ডিম থেরাপি হয়েছে। তারপরেও কি বিজেপি নেতা কর্মীরা শিক্ষা নিলেন? আজ উত্তরটা হলো না। নব্য বিজেপির হাতে উত্তর 24 পরগনার দমদমে প্রমোটার আক্রান্ত হয়েছেন। কি অভিযোগ? 5 লক্ষ টাকা তোলা, সেই তোলা না দেওয়ায় বন্দুকের বাট দিয়ে নাকি মাথায় মারা হয়। ঘটনাস্থল দমদমের 10 নম্বর ওয়ার্ড। পিকে গুহ রোডে ওই প্রমোটারের অফিসেও ভাঙচুর চালানো হয়। 15 দিন আগে একটা ফোন আসে পয়সার জন্য, এবার কালকে 15-20 জন ঢুকেছে, ঢুকে দিয়েই মেরে চেন, মোবাইল, ক্যাশ পয়সা নিয়ে কিস্তি খামারি দিয়ে, মানে প্রথম তো আঘাত করেছে বন্দুকে বাঁট দিয়ে, তারপরে আঘাত করেছে কম্পিউটার, প্রিন্টার, যত গামলা, কাঁচের শোপিস সব আঘাত করেছে। তারপর আমি অজ্ঞান হয়ে গেছি, আমার আর হুঁশ নেই। কত টাকা বলেছিল? আমার থেকে 5 লাখ টাকা চেয়েছিল, যেটুকু আমাদের সিএম মহোদয় এবং আমাদের দমদম বিধায়ক বলেছে কোনো পয়সা চলবে না, কোনো সিন্ডিকেট চলবে না, তাই বিনিময়ে আমরা কাউকে অর্ডারও দিই না, কারণ পয়সাও দিই না। আমাকে 15-20 দিন আগে ফোন এসেছিল 5 লাখ টাকার জন্য। তাহলে আমি কোনো পয়সা দিতে পারবো না, আমি কোনো ইলিগাল কনস্ট্রাকশন করি নাকি। আমি একজনকে চিনতে পেরেছি, আইডেন্টিফাই করতে পেরেছি, বিকজ একজন এখানে এখন নতুন নতুন বিজেপি করছে, মানে তার সাথে ঘুরে, তার নাম হচ্ছে খোকন কর, ওর সাথে ঘুরে ছেলেটা। একজনকে চিনতে পেরেছি যে আমাকে বন্দুকে বাঁট দিয়ে মেরেছে। তিনি একজনকে চিনতে পেরেছেন বললেন। দমদমের বিজেপি বিধায়ক অরিজিৎ বক্সি আক্রান্ত প্রমোটারকে এফআইআর দায়ের করতে বলেন। রং না দেখে ব্যবস্থা নেওয়ার বার্তা দিয়েছেন বিধায়ক। খুব স্পষ্ট বার্তা সরকারের, খুব স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রীর, দ্ব্যর্থহীন বার্তা রাজ্য সভাপতির। সমস্ত রকম তোলাবাজির বিরুদ্ধে আমাদের 0 টলারেন্স পলিসি। নতুন বিজেপি, পুরনো বিজেপি, 4টের পরের বিজেপি, 12টার আগের বিজেপি, এগুলো আমাদের কাছে দেখার কোনো বিষয় নয়। আইনটা সবার জন্য সমান। মুখ্যমন্ত্রী পরিষ্কার বলেছেন, শাসকের আইন চলবে না। দেখুন, এই কথা অস্বীকার করার কোনো জায়গা নেই। রাজ্য বিজেপির শীর্ষ নেতারা তারা কিন্তু বারবার পই পই করে সতর্ক করে চলেছেন। তোলা চাওয়ার অভিযোগ উঠলে থানায় অভিযোগ দায়ের করতে বলেছেন স্বয়ং দিলীপ ঘোষ। পার্টিও ব্যবস্থা নেবে এই হুঁশিয়ারিও দিয়েছেন শ্রমিক ভট্টাচার্যরা। এটা কিন্তু তারা বারবার বলছেন, সতর্ক করছেন এবং তারা হুঁশিয়ারিও দিয়েছেন। এবার দলের পক্ষ থেকে যদি দাঁড়িয়ে আপনাদের সামনে বলি যে আমি সমস্ত জায়গায় এক্সটর্শন বন্ধ করে দিতে পেরেছি, ভুল করছি, বিচ্যুতি আছে। এই কালচার তো রাতারাতি চেঞ্জ হয় না, আমাদের কাছেও খবর আছে, এবং এর জন্য আমি আমাদের পার্টির লোকেদেরকেও পুলিশে কমপ্লেন করেছি তাদের বিরুদ্ধে। এটা করবে, এটা আমাদের চ্যালেঞ্জ। কেউ 4 ঘন্টার মধ্যে একটা শাসক দলে যোগ দিয়ে ফেলেছেন এবং কারোর মনের মধ্যে আমাদের দলেরই সুপ্ত কিছু বাসনা ছিল, যেগুলো অতৃপ্ত অবস্থায়, ডগমেট অবস্থায় এতদিন ছিল, সেগুলো আবার ফুটে বেরিয়েছে। সেও কারোর সঙ্গে যোগ। শৃঙ্খলা রক্ষা কমিটি এই জন্য আছে যে পার্টির শৃঙ্খলা কেউ ভেঙেছে কিনা, বাইরে কিছু করলে তার জন্য পুলিশ আছে, তারা দেখবে। আর আমাদেরও বক্তব্য যে আমাদের লোকেরা যদি এই ধরনের কোনো উল্টোপাল্টা কাজে যুক্ত হয়, সাধারণ মানুষের অধিকার আছে তার বিরুদ্ধে কমপ্লেন করা, পুলিশে কমপ্লেন করা, পার্টিকে জানানো, পার্টি তার ব্যবস্থা নেয়। অলরেডি 200-250 লোককে আমরা সাসপেন্ড করেছি এবং এই প্রক্রিয়া চলবে। এবার আপনাদের আসানসোল নিয়ে যাব। একই অভিযোগ, বিজেপি নেতা পরিচয় দিয়ে বালি ভর্তি লরি থেকে তোলাবাজির অভিযোগ। সরকারি নিয়ম মানা বালি বোঝাই লরি থেকে
200 টাকা করে তোলার দাবি। তোলাবাজির সময় অভিযুক্ত যুবক নিজেকে কি বলেন, নিজেকে বিজেপি নেতা হিসেবে পরিচয় দেন, এমনটাই অভিযোগ উঠছে। সোশ্যাল মিডিয়ায় সেই তোলাবাজির ছবি ভাইরাল হয়ে গিয়েছে, অর্থাৎ তোলা রোগ আসানসোলেও আসার কথা সেই ভিডিও ভাইরাল হয়েছে, জামুরিয়া থানার হাতে পাকড়াও হয়েছে তারপরেই অভিযুক্ত। পয়সা নেই, গাড়িগুলো ছেড়ে দিই, কেন পরিষ্কার কথা আমার মদনতল পঞ্চায়েতে কিছু নাই। তো ভাই চুরুলিয়ার পাশে মদনপুর গ্রাম ঢোকার আগে তো আমাদের কাছে তুলাবাজি টাকা তুলে নিতা হয়েছে এরা, তো ওদের পঞ্চায়েতে এখন টাকা নাই, ওই জন্য গাড়িওয়ালার কাছে এখন তুলাবাজি করছে, গায়ের জোর দেখিয়ে কিন্তু তুলাবাজি করছে, যা ইচ্ছা তাই ব্যবহার করছে, বলছে আমাদের পঞ্চায়েতে টাকা নাই। তো তোমাদের পঞ্চায়েতে টাকা না থাকলে আমরা কি করব, গাড়িওয়ালারা করবে? এটা মেন রোড, এটা কোনো গ্রামের ভেতরে রোড নয়, ফাঁকা রাস্তার মধ্যে। দাও ফোনে বলে দাও আমি। হ্যালো, হ্যাঁ বিরাট যখন চলছিল তখন 500 টাকা লিখুন দাদা, দেখো আমি তোমাকে একদম পরিষ্কার বলছি, আমার কথাটা শুনে নাও, ওইসব কথা বলে লাভ নাই। ব্যাপার হচ্ছে যখন ওভারলোড চলছিল তখন 500 টাকা লিখতাম পার গাড়ি। এখন আমিও জানি ওভারলোড চলে না, স্টকের মাল চালাচ্ছে, 200 টাকা করে পয়সা নিয়ে গাড়িগুলো ছেড়ে দিই, কেন পরিষ্কার কথা আমার মদনতল পঞ্চায়েতে কিছু নাই। এবারে হ্যাঁ তুমি কেন দিতে যাবো সেটা আলাদা কথা হইলো, আমাদের ছেলেগুলা কি করবে? থানাতে বলা আছে, তো থানাতে ফোন করো, তুমি বলো মদনতলে দাঁড় করান যে আসো, গাড়িটা দাঁড়ায় রইলো, তুমি আসো। গাছ ওরি এখন করি না, একদম করি না, আমি জানি বালির রেট বেড়ে গেছে, আন্ডারলোড মাইল গেছে, গাছ ওরি আমি করলে পারবো না তোমাদের সঙ্গে, কেন্দি দিবে তোমরা। হ্যাঁ 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 দাও 100 টাকা। আজ 4 অগস্ট, আজ একটা বিশেষ দিন। আপনারা ধরেই নিয়েছেন আমি কেন বলছি, তার কারণ আজ কিশোর কুমারের জন্মদিন। তাকে ঘিরে টালিগঞ্জে একটা সৌজন্যের বিরল নজির তৈরি হলো নেতৃত্বে টালিগঞ্জের বিজেপি এমএলএ পাপিয়া অধিকারী। আপনাদের মনে করাই 2000 সালে টালিগঞ্জে কিশোর কুমারের একটা মূর্তি বসে, মনে আছে? আপনাদের মনে আছে কার উদ্যোগে সেই মূর্তিটা বসেছিল? যার উদ্যোগে বসেছিল তিনিও কিন্তু বাঙালির পছন্দের একজন মানুষ, যিনি সারাটা জীবন তার গোটা জীবন এবং যাপন কিশোর কুমারের ওপর নিবেদন করে দিয়েছিলেন। তার নাম গৌতম ঘোষ, তাকে কিশোর কণ্ঠী তখন বলা হতো। তিনি সারা জীবন কিশোর কুমারের গান গেয়ে এসেছেন এবং মানুষের অফুরান ভালোবাসা পেয়েছেন। সেই গৌতম ঘোষ তাঁর উদ্যোগে সেদিন কিশোর কুমারের ওই মূর্তি বসে টালিগঞ্জ এলাকায়। উদ্বোধন করেছিলেন মিঠুন চক্রবর্তী। তার কারণ আপনাদের বলে রাখি, মিঠুন চক্রবর্তীর কণ্ঠেই কিন্তু কিশোর কুমার তার শেষ প্লেব্যাক করেন, মানে শেষ গান করেন। সভাপতি ছিলেন তৎকালীন মন্ত্রী সুভাষ চক্রবর্তী। এরপর 2011 সাল, রাজ্যে নতুন সরকার এলো, অনেক কিছুই বদলালো, অনেক রকমভাবে বদলালো। নতুন সরকার আসার পর ওই যে উদ্বোধনী ফলক, সেই ফলকটাও বদলে গেল, বসে গেল তৃণমূল নেতাদের নাম। আবারও সরকার বদলালো, আবারও বদল হলো। এবার কেমন বদল? সে বদলে সৌজন্য খানিক রয়েছে, আসুন দেখি। কিশোরকণ্ঠী সঙ্গীত শিল্পী গৌতম ঘোষ তৈরি করিয়েছিলেন তার গুরুদেব কিশোর কুমারের মূর্তি। আজকে গৌতম দা নিজের পয়সায় এই কিশোর কুমারের এই আবক্ষ মূর্তি তৈরি করেছেন, এর থেকেও ভালো কিছু হতে পারে না, কাউকে পায়নি। বিগত তৃণমূল সরকারের আমলে শুধু স্থান পেয়েছিল মন্ত্রীদের নাম। 2010 সালে আমরা দেখলাম সেই ফলক 180 ডিগ্রি পেছনে গিয়ে সেখানে অরূপ বিশ্বাসের নাম লেগে গেল, যার কোনো ভিত্তি নেই। তার মানে একটা ইতিহাসকে বিকৃত করা। তো নাম যাই থাক, আমরা ইতিহাস, সঠিক ইতিহাসটা মানুষের সামনে তুলে দেওয়ার জন্য এই কাজটা করেছি। এটাই আমাদের প্রত্যাশা এবং মানুষকে সঠিক ইতিহাসটা জানানো, এটাই আমাদের কাজ। বাম আমলের ফলক তুলে দেওয়া হয়েছিল, সেই ফলক তুলে অরূপ বিশ্বাস বা তৃণমূল আমলে যারা মন্ত্রীরা রয়েছেন তারা নিজেদের নামের ফলক লাগিয়ে দিয়েছিল ঠিক এখানে। পালাবদল ঘটেছে, পালাবদলের পরই নতুন করে দেখা গেল যে বাম আমলের মন্ত্রীকে শুধু মর্যাদাই দিল না, পুরনো ফলকও ফিরিয়ে আনা হলো। সৃষ্টিশীলতাই আসল কথা, এখানে রাজনীতির রং যেন কখনো না লাগে। এতদিন আমরা রাজনীতির রং দেখেছি,